আজ বিএনপির মায়ের খেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় জামাতে আমিরের। রাজশাহী বিভাগে রক্তের বন্যা। আজ রাজশাহী বিভাগের 4 জেলায় নির্বাচনী জনসভা করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি কর্মীরা জামাতে আমিরের উপর ঝাঁপিয়ে পড়েছে। এদিকে আজ জামাতে ইসলামের আমির রাজশাহী বিভাগে গিয়ে কঠিন বিপদের মুখে পড়ে। বিএনপি কর্মীরা দল বেঁধে তার গাড়ির উপর আক্রমণ করে। জামাতের আমিরের খুবই খারাপ অবস্থা হয়, আইসিইউতে আছে। অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়। জামাতে আমির বিএনপিকে চাঁদাবাজ বলার পরে বিএনপি কর্মীরা উত্তাল হয়ে লাঠিসুটা নিয়ে রাজপথে নেমেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডেভিল ইনুস বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় বাস্টার্ড, এর চাইতে বড় বাস্টার্ড, সবচাইতে বড় জানোয়ারের চাইতে বড় জানোয়ার। অনেকে বলেন গালি দেওয়াটা একটা অসভ্যতা, আমি গালি দেওয়া। জামায়াত আমিরের আজকের নির্বাচনী জনসভা ঘিরে চাঁপাইনবাবগঞ্জে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। সাধারণ মানুষ এবং পাশাপাশি 10 দলীয় জোটের নেতাকর্মী, জামাত ইসলামের নেতাকর্মীরা এখানে এসেছেন। এখানে চাঁপাইনবাবগঞ্জের 3টি আসন, তার মধ্যে এটি মূলত চাঁপাইনবাবগঞ্জ সদর। 12 তারিখে যে ডেভিল ইনুস কোনো নির্বাচন দেবে না, এর কিছু নমুনা তো আপনারা পাইতেছেন। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কি করতে চাইতেছে বা আগামীতে কি হতে চাইতেছে, নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে সারা দেশে উত্তাল হয়েছে। আজকে জামাতে ইসলামের আমির রাজশাহী যান, রাজশাহী গিয়ে কঠিন তুপের মুখে পড়েন। বিএনপি কর্মীরা পরিকল্পনা করছিল গত কিছুদিন ধরেই জামাতে ইসলামের আমিরের ক্ষতি করবে এবং এই ক্ষতিটি করে জামাত দলকে নিষিদ্ধ করবে বা ধ্বংস করবে। আজকে তাদের পরিকল্পনাটা বাস্তব হয়। জামাতের আমিরও তার বক্তব্যের মাধ্যমে অনেক উস্কানিমূলক কথা বলেছিলেন বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে। সেই উস্কানিমূলক বক্তব্যটি দেওয়ার পরই বিএনপি কর্মীরা সরাসরি তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই মুহূর্তে জামাতে ইসলামের কর্মসূচি কি হয়েছে এবং কি চলতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। দর্শক, নওগাঁ এটিএম মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা আজ। ভাষণ দেবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী কামাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কামাল, আপনি জানাবেন সমাবেশ স্থলের এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন? জামায়াতের আমির কখন এসে পৌঁছাবেন? খবর পেয়েছি এই মাঠে এখন জেলার নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন। ইতিমধ্যে নওগাঁর 6টি আসনের যারা জামাত মনোনীত এবং 11 দলীয় জোট মনোনীত এমপি পদপ্রার্থী তারা উপস্থিত হয়েছেন এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এবং ইতিমধ্যে এই এটিএম মাঠটি মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে, কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি এই জনসভা স্থলে এসে পৌঁছবেন এবং তখন তিনি দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য রাখবেন এবং নওগাঁর যে 6টি আসনের প্রার্থী আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেবেন এবং তিনি নির্বাচনী বিভিন্ন কর্মকৌশল সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। বিশেষ করে নওগাঁর বিভিন্ন সমস্যা এবং উন্নয়ন নিয়েও তিনি কথা বলবেন, এমনটি জানিয়েছেন নওগাঁর জামাতের নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন এবং আগামীতে দেশ কিভাবে পরিচালিত হবে, ইনসাফ ভিত্তিক দেশ পরিচালিত হবে, কোন পরিকল্পনায় দেশ পরিচালিত হবে, সেই বিষয়গুলো নিয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তার এই অপেক্ষায় রয়েছেন। আমি জানিয়ে রাখি, ডাক্তার শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে কেন্দ্রীয় 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসছেন এবং তারাও এখানে বক্তব্য রাখবেন। এখন জেলা সহ কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দ ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং তারা তাদের অবস্থান জানান দিচ্ছে। আমি জানিয়ে রাখি, নওগাঁয় এটিএম মাঠে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি মহিলা বা নারী কর্মী বাহিনী এখানে উপস্থিত হয়েছেন, ব্যাপক পরিমাণে উপস্থিত হয়েছেন এবং গোটা মাঠ। অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। এই অপরাজনীতির অবসান আমরা ঘটাবো ইনশাআল্লাহ। আগামী 13 তারিখ 12 তারিখ নির্ধারণ করে দিবে ইনশাআল্লাহ 13 তারিখের সূর্যের, নতুন সূর্যের ভাগ্য। আমরা যৌবন এবং তারুণ্য দীপ্ত একটা বাংলাদেশ গড়তে চাই। তরুণরা প্রস্তুত? 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 ইনশাআল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব। সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা, যোগ্যতা,
ভালোবাসা শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবা ইনশাআল্লাহ। তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশপ্রেম। কারো কোনো চক্রাঙ্গানিকে তোমরা পাত্তা দিবা না। তোমরা বলবা আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা বেকার ভাতা তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে মজবুত করে এক একজনকে দেশ গড়ার ইঞ্জিনিয়ার, কারিগর, আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব। বলবো যাও এখন বাংলাদেশ গড়ো। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে পাইলটের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেব। তোমরা সেই উড়োজাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবা ইনশাআল্লাহ। আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব। এই বাংলাদেশ যুবকরা চাও? আলহামদুলিল্লাহ। তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল। এখন তিস্তার নাম এক সাগর দুঃখ। আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এটি এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে। এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। আর নদীবাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। কারো লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দেব না, কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগড়া দিবে তাও আমরা মেনে নেব না। আপনারা সাথে থাকবেন? দুই হাত নিয়ে মজবুতভাবে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখানে অনেকগুলা যৌক্তিক দাবি রয়ে গেছে। বুড়িমারি স্থলবন্দর আধুনিকায়ন, এটা আধুনিক হলে তো বাংলাদেশই লাভবান হবে। এরপরে আছে বুড়িমারি থেকে লালমনিরহাট হয়ে রংপুর পর্যন্ত 4 লেনের রাস্তা। আমি এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করেছি। মাঝে মাঝে মনে হয় এটাকে রাস্তা নাকি সাগর, এইরকম ঢেউ খেলতে থাকে। অসুস্থ রোগীর এখানেই যান কবজ হয়ে যায়। কেন? উত্তরবঙ্গ কি কারো সৎ মায়ের সন্তান যে তাকে উপেক্ষা, অবহেলা, অবজ্ঞা করতে হবে? আমরা কথা দিচ্ছি এই বঞ্চিত এলাকা থেকেই ইনশাআল্লাহ বাংলাদেশের উন্নয়নের বিসমিল্লাহ হবে ইনশাআল্লাহ। ডেভিল ইনুস বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় বাস্টার্ড, এর চাইতে বড় বাস্টার্ড, সবচাইতে বড় জানোয়ারের চাইতে বড় জানোয়ার। অনেকে বলেন যে গালি দেওয়াটা একটা অসভ্যতা, আমি গালি দেওয়া, এটা আমি নিজেও গালি দেওয়া পছন্দ করি না, কিন্তু আসলে এদের যখন চারিত্রিক সনদ এবং আপনি যখন দেখতে যে সামনে সচক্ষে এটা হচ্ছে, সময় আসলে অনেক কথা না বলেও পারা যায় না। কিন্তু ইতিহাসে আমি এটা বাংলাদেশের ইতিহাসে এটা আপনি মানেন আর না মানেন, মোনাফেক, বদমাশ, দেশ বিরোধী, জনগণের বিরুদ্ধে চলা, এই দেশে একটা ওয়াকারুজ্জামান আছে, একটা সেনাবাহিনী আছে যে সেনাবাহিনীর পাহারায় প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে বাংলাদেশে একটি মানে আপনি পারেন না, আপনার কথা মানেন না, আওয়ামী লীগ সরকার ভালো ছিল না, পছন্দ, সে সরকার চেঞ্জ করুন, সরকার ভালো করে চলাইতেন, ভালো করে চলতেন আপনারা। কোথায় সেটা চালাইছে? এদেশের সেনা পাহারায় হয় নাই। বাংলাদেশের সবচাইতে যদি আপনি গোড়াঘাটে আসেন তাহলে আসেন সেনাবাহিনীর বিষয়। যাক, আমি সেনাবাহিনীর বিষয়ে, তারা বাংলাদেশের প্রথম স্থপতি রাষ্ট্রপতিকে হত্যা করছে, জিয়াউর রহমানকে হত্যা করছে, অনেক রাষ্ট্রপতির রাষ্ট্রপ্রধানকে তারা হত্যা করছে, এরকম হয়েছে। সর্বশেষ এই যে 24শে 5 আগস্ট যেটা কু, একজন ওয়াকার আত্মীয়, সে মানে একজন আত্মীয় আসছে, ওয়াকারুজ্জামান, হ্যাঁ, গোপালগঞ্জের আত্মীয়, গোপালগঞ্জের জামাই, শেখ কবিরের জামাই, মান্দিয়ার পথ, মোনাফেক। ডেভিল ইনুস বাংলাদেশের ইতিহাসে এটা মানে আপনাকে একটু যদি অ্যানালাইজ করা যায়, বাংলাদেশের ইতিহাসে ওর মতো নিকৃষ্টতম খারাপ মানুষ এই দুনিয়াতে আর কেউ আসে না, আর কেউ ছিল না। মোস্তাকেরও একটা মানে একটা প্লেস ছিল, বাট বেইমান, খন্দকার মোস্তাক বেইমান, বঙ্গবন্ধু বেইমান। ডেভিল ইনুস তার আজকের অবস্থানে 6,000 টাকা বেতন পাইতো তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানে, সবকিছু কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে সর্বপ্রথম সে ক্ষমতায় আসছে, এবং তারা প্রথম 100 কোটি টাকা, পরে আবার 100 কোটি টাকা, আবার 100 কোটি, 300 কোটি টাকা তার অনুদানে গ্রামীণ প্রতিষ্ঠানে। এই বাস্টার্ড সেইখান থেকে উঠে আসা ব্যক্তি আজকে ষড়যন্ত্র করে কায়দা করে রাষ্ট্র ক্ষমতায়। ভাই এত সহজে সে রাষ্ট্র ক্ষমতা ছাইড়ে দিবে না। বিএনপি হচ্ছে একটা বলদা সলদা দল, এরা বিগত আওয়ামী লীগ সরকার আমলে 15 বছর 7 মাসে একটা 12 ট্রাক রাস্তা থেকে সরাইতে পারে নাই। এরা সবসময় ফাঁদে পড়ছে। আর বড় কথা হচ্ছে এখন সেই দলের
যে নেত্রী ছিল বেগম খালেদা জিয়া, সে যতটা রাজনৈতিক একটু যা কিছু বুঝতো, তিনি তো নাই দুনিয়াতে। তারেক রহমান ওটা হলো ইন্টার পাস তারেক রহমান, লন্ডনে থেকে টুকটাক ইংরেজি শিখছে। ইংরেজি শিখলে তো আর ওই যে রাজনৈতিক যে শিক্ষা, রাজনৈতিক যে প্রজ্ঞা, সেটার সাথে ভাই ওই কায়দা মায়দা কইয়া কোর্স করে 30 দিন ইংরেজি শিক্ষা এক জিনিস না। তারেক রহমান হলো সেই ইংরেজি শেখা, কিন্তু অ্যাকচুয়ালি যেটা সত্য কথা, সে তো ইন্টার পাস সমমান, এবার কিছু না। শুধু ওই যে ডেভিল ইউনুস আন্তর্জাতিক মানের বাটপার, সেই আন্তর্জাতিক মানের বাটপার যে ফাঁদটা ওর জন্য পাচ্ছে, সেই ফাঁদে ও বারবার পাড়া দিতেছে আর বারবার যে মারা খাইতেছে। এখানে ডেভিল ইউনুস তারেক রহমানের পিছনে বারবার যে মারতেছে, পাশা মারতেছে, হ্যাঁ, তারেক রহমান মানে হুশাইতেছে না, বিএনপি নেতা কর্মী অন্য নেতা কর্মী হুশাইতেছে না। হুশটা কখন আসবে জানেন? যখন একেবারে লুঙ্গি বা প্যান্ট খুইলে, এরপরে একেবারে তেল দিয়ে বা ভেজমেন্ট লাগাইয়ে এরপর যখন ধুম করে মারবে, তখন আর লোকদের হুশ আসবে যে এবার তোমার পাশা মারতেছে। এর আগে না। বিএনপিকে সরাসরি জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হেল্প করছে প্রতিবেশী দেশ ভারত, সেটা স্পষ্ট হয়ে উঠছে। এমনকি এটা বাংলাদেশের সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবেও প্রমাণিত হতে পারে। নির্বাচনের আগে বিএনপি সম্ভবত সর্বশেষ রাম ধরা খাচ্ছে। বিএনপি এক প্রকার ন্যাংটা হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন যে বিএনপির অনেক প্রার্থীদের ল্যাংটা ভিডিও বের হয়েছে, তো এখন পুরো বিএনপি দল হিসেবে ল্যাংটা হয়ে যাচ্ছে। কিছু করার নেই, কঠিন ধরা খাচ্ছে। দেখেন, ভারত বিএনপিকে ষড়যন্ত্র করতে হেল্প করছে, যেটা আওয়ামী লীগকে করতো জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, জামাত নেতাদের আইডি হ্যাক করতে, শফিকুল ইসলাম মাসুদের আইডি হ্যাক করতে, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের আইডি হ্যাক করতে, আমিরে জামাতের আইডি হ্যাক করতেও ভারত সহযোগিতা করছে। এটা ধরা খাচ্ছে। তাহলে জনগণ বিএনপিকে কি মনে করবে বলেন? যে বিএনপি ভারতের সাথে হাত মিলে এই কাজগুলো করছে। মারা খেতে বিএনপির আর কিছু বাকি আছে? থাকবে? কঠিন পরিস্থিতিতে পড়বে বিএনপি। জনগণ সিসি করবে, যেটা তো ভারতের দালাল। বিএনপির সব প্ল্যান ব্যর্থ হয়ে যাচ্ছে। বিএনপির কপালে বিপদ আছে। ভারতে তৈরি ম্যালওয়্যার দিয়ে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড। এটা কোথায় পেল? ভারতের তৈরি ম্যালওয়্যার এটা কোথায় পেল? এটা ভারত র সাপ্লাই দিয়েছে। তাহলে আপনি চিন্তা করেন, র শেষ পর্যন্ত জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিএনপির সাথে হাত মিলিয়েছে। হ্যাঁ, এই চুক্তি করেই তারেক জিয়া বাংলাদেশে এসেছেন, রয়ের সাথে চুক্তি করে এসেছেন। র তারেক জিয়াকে রক্ষা করবে, তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করবে, এগুলো করছে। রয়ের সাথে আছে ডিজিএফআই এর একাংশ, এগুলো চলছে। কিন্তু জামাতের এখানে সুপ্রিমেসির জায়গা হচ্ছে যে এগুলো তারা সময় মতো জাতির সামনে উপস্থাপন করতে পারছে। অতএব এই জাতি জেনে গেছে এখন যে বিএনপিকে র হেল্প করে। দর্শক, জামাতের সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আপনারা জানেন। হ্যাক হওয়ার পর একটা পোস্ট দিয়ে ওটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। যদিও এটা নিয়ে বিএনপি আর রাজনীতি জমাতে পারছে না, এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করতে পারেনি, কিন্তু বরং উল্টা আরো ধরা খেয়েছে। কিভাবে? স্ক্রিনশট নিয়েছে একজনে, অন্য কেউ, তার নিজের অ্যাকাউন্ট থেকে নেয় না। এটা দেখলে বোঝা যায়। সাপোজ আপনি আপনার ডিভাইস থেকে যদি আপনার ফেসবুক বা আপনার আইডি লগ ইন করে তারপরে স্ক্রিনশট নেন, এটা এক ধরনের বিষয়। আর কেউ হ্যাক করে যদি তার ডিভাইস থেকে নেয়, এটা উপরে দেখলেই, আশেপাশে লেআউট দেখলেই বোঝা যায় যে এটা অন্যরকম। চলেন কিছু মানুষের পেছনে একদম আগুন ধরিয়ে দিই। বর্তমান সময়ে অর্থাৎ বিগত কয়েক সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি একটা শ্রেণী অনলাইনে রটানোর চেষ্টা করছে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে। এখন আমার তাদেরকে প্রশ্ন, আগামী নির্বাচনটা কি 12 ফেব্রুয়ারি নির্বাচন? 12 ফেব্রুয়ারি নির্বাচনের আছে আর কয়েকদিন, এক সপ্তাহ। তাহলে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে? হ্যাঁ, আপনারা এমনটা বলতে পারেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না, নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে। আপনারা আরেকটা ভাবে বলতে পারেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে, এই নির্বাচন বেশি দিন স্থায়ী হবে না, অর্থাৎ যে সরকার গঠন করবে সেই সরকার বেশি দিন থাকতে পারবে না। পরবর্তীতে আরেকটা নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে, একটা ইনক্লুসিভ ইলেকশন হবে এবং সেই ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এটা যৌক্তিক, এটা আপনারা বলতে পারেন। কিন্তু এই যে রটাচ্ছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে, আপনারা কি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে কথা বলতেছেন? 12 ফেব্রুয়ারির হাতে আছে কয়দিন? আওয়ামী লীগের অধিকাংশ নেতা জেলে, কেউ দেশের মধ্যে নাই, কিভাবে নির্বাচন অংশ নেবে? আপনারা বলতে পারেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না, এরকম একটা সম্ভাবনা আছে। অনেকেই গুজব বলে চালিয়ে দিতে পারেন, বাট আমি তো কখনো গুজব রটাই না, আপনারা নিশ্চয়ই জানেন। যদি গুজব রটাইতাম তবে আমারও ভিউ, সাবস্ক্রাইবার আরো অনেক অনেক বেশি বেড়ে যেত। যেটা অনেকেই করে থাকে, চটকদার শিরোনামে চটকদার গুজব রটায়, ওইটা আমাকে দিয়ে হবে না। কারণ আমি ইউটিউব থেকে ইনকামের জন্য আসি নাই, ভিউ ব্যবসা করার জন্য আসি নাই। আমি সঠিক তথ্য এবং আমার আদর্শিক দায়বদ্ধতার কারণে আমি ইউটিউবে কথা বলার চেষ্টা করি, যতটুকু পারি আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাই, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। যাই হোক, কয়েকটা তথ্য দেওয়ার জন্য মূলত হুট করে ভিডিওটা বানাচ্ছি। তথ্যগুলো হলো, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ নির্বাচন বানচাল করা বলেন কিংবা নির্বাচনে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা বলেন না কেন, পাকিস্তান থেকে লস্কর ই তৈয়বা এবং জৈশে মোহাম্মদের প্রায় 13 জন জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে বিমান বাংলাদেশের একটা ফ্লাইটে। আপনারা নিশ্চয়ই জানেন, সুদখুর ইউনুস করাচি টু ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে। শ্রোতা, আপনারা তো দেখলেন
এইখানে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামের কর্মসূচিকে নিয়ে অনেক নিউজ হচ্ছে, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা, এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনারা দেখে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।